Hello and welcome to the video lecture part 3 on carbocations. এখানে আমরা কার্বোক্যাটায়নের জেনারেশন এবং ফেট এই দুটো রিঅ্যাকশন একটু দেখব। জেনারেশন মানে কিভাবে তৈরি হয়, তো অনেক রকমভাবে তৈরি হতে পারে। তার মধ্যে আমরা ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে হেটেরোলাইসিস অফ আ কার্বন হেটেরোঅ্যাটম বন্ড, লাইক সে ফর এক্সাম্পল টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এখান থেকে আমরা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন পেতে পারি যদি আমরা কার্বন ক্লোরিন বন্ডের হেটেরোলাইসিস করি, এবং এই হেটেরোলাইসিস মানে তোমার কার্বনের মাথায় প্লাস চার্জ থাকবে, ক্লোরিন বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে গিয়ে ক্লোরাইড আয়ন হবে, এবং এটা ফেসিলিটেটেড হবে যদি আমরা একটা পোলার এবং আয়োনাইজিং সলভেন্টে এই রিয়াকশনটা করি, লাইক অ্যান অ্যালকোহল অর ওয়াটার, যেখানে সলভেন্টের পোলারিটি অনেক বেশি এবং এই হেটেরোলাইসিসের ফলে যে কার্বোক্যাটায়ন এবং যে অ্যানায়নটা তৈরি হবে তাদেরকে তারা উপযুক্তভাবে সলভেট করতে পারবে। ইনফ্যাক্ট এইগুলোই এই হেটেরোলাইসিস অফ অর্গানোহ্যালাইডস টু গিভ কার্বোক্যাটায়ন্স, এরা কিন্তু SN1 রিয়াকশন এবং E1 রিয়াকশন, অর্থাৎ ইউনিমলিকিউলার অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এবং এলিমিনেশন রিয়াকশনের প্রথম স্টেপ। অ্যাসাইল হ্যালাইডস বা যেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড হ্যালাইডস বলে থাকি, সেখানেও CCl বন্ডের ক্লিভেজ হতে পারে। সেখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা স্টেবিলাইজড বাই দিস অক্সিজেন লোন পেয়ার, এবং এই ধরনের কার্বোক্যাটায়নদেরকে আমরা বলে থাকি অ্যাসাইলিয়াম আয়ন। আমরা সেটা Cl- হেটেরোলাইসিস করে তারপরে তার রেজোন্যান্স দেখাতে পারি, অথবা ডিরেক্ট ভাবতে পারি যে CCl বন্ডের হেটেরোলাইসিসটা এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ফেসিলিটেটেড হচ্ছে। ব্যাপারটা একই, অ্যাসাইলিয়াম আয়নে তৈরি হবে, জাস্ট রিপ্রেজেন্টেশনের ডিফারেন্স। আচ্ছা, নেক্সট আপ হচ্ছে সেকেন্ড যে পথটা রয়েছে কার্বোক্যাটায়ন তৈরি করা, সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডকে বেস হিসেবে কাজ করানো এবং তাকে প্রোটোনেট করা। যদি আমরা CC ডাবল বন্ডের প্রোটোনেশন দেখি, তাহলে এই পাই বন্ডটা ভেঙে গিয়ে এই কার্বনের থ্রু দিয়ে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করলো এবং HX বন্ড ভেঙে গিয়ে X- বেরিয়ে গেল। অবভিয়াসলি this carbon then becomes electron deficient, and therefore this way we can generate a carbocation. এই রিয়াকশানটা হচ্ছে কার্বোক্যাটায়নে HX অ্যাডিশন, যেখানে মার্কভ-নিকভ রুল ইত্যাদি আমাদের পড়তে হয়েছিল, তার প্রথম স্টেপ। সো দিস ইজ অলসো দ্য ফার্স্ট স্টেপ অফ দি ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু কার্বন কার্বন ডাবল বন্ড। যেহেতু এখানে H+টা একটা অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ আ ইলেকট্রোফাইল, HXও তুমি বলতে পারো ইটস আ অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড ইজ অ্যাক্টিং অ্যাজ আ নিউক্লিওফাইল। সো we can think of this as an addition of an electrophilic component to the carbon carbon double bond, এবং সেই জন্য আমরা এটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশনও বলতে পারি। ঠিক তেমনই আমরা যদি কার্বন অক্সিজেন ডাবল বন্ডের প্রোটোনেশন করি, তো কার্বন অক্সিজেন ডাবল বন্ডের প্রোটোনেশন নর্মালি আমরা অক্সিজেনের ওপর থেকে লোন পেয়ার বের করে HX-এর উপরে ফেলি, HX থেকে X- বেরিয়ে যায়, তাহলে আমার কাছে একটা এই জিনিস আসে এবং সেটার রেজোনেন্স স্ট্রাকচার আমরা এটা আঁকতে পারি। অবভিয়াসলি এটা মোর কন্ট্রিবিউটিং, কারণ সবার অক্টেট ভর্তি আছে, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস বেশি আছে। বাট এই রিপ্রেজেন্টেশনটা না করে আমরা এটাও করতে পারতাম, সেটা হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে ভেঙে আমরা কার্বনের মাথায় প্লাস চার্জ দিতাম, অক্সিজেনের সঙ্গে H-কে জুড়ে দিতাম, তাহলে OH+, এখানে OH তৈরি হতো, মাথায় পাশে কার্বনের উপর প্লাস চার্জ থাকতো। রেজোনেন্স স্ট্রাকচার আমরা যদি আঁকতাম তাহলে সেম অক্সো কার্বেনিয়াম আয়নটাই পেতাম। এগেন দিস ইজ এ কার্বোক্যাটায়ন হুইচ ইজ স্টেবিলাইজড বাই অক্সিজেন লোন পেয়ার। তো আমরা নর্মালি এই ধরনের স্ট্রাকচার এঁকে অভ্যস্ত নই, আমরা এইটাই আঁকি, তার কারণ এটা মোর কন্ট্রিবিউটিং। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি অন্য কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশান করে, মানে H+-এর সঙ্গে বা HX-এর সঙ্গে রিয়াকশান না করে যদি ডাবল বন্ডটা অন্য কোনো ইলেকট্রোফাইল যেমন নাইট্রোনিয়াম আয়ন কিংবা মার্কারি 2+, তার সাথে রিয়াকশান করে, যেমন কার্বন কার্বন ট্রিপল বন্ডের মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন যখন আমরা দেখব, তখন এই স্টেপটা প্রথমে থাকবে। ট্রিপল বন্ডের একটা পাই বন্ড ভেঙে গিয়ে Hg2+কে ধরছে এবং এখানে একটা ভিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। একটা বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন বেরোচ্ছে, বেঞ্জিন রিং নিজের অ্যারোমেটিসিটি লুজ করছে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে বাই অ্যাটাকিং দি নাইট্রোনিয়াম আয়ন। Nitronium is the electrophile here. This is the first step of aromatic electrophilic substitution. ওকে, এরপর হচ্ছে ফেট। রাইট নাও আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফেটের ব্যাপারটা তোমাদের সিলেবাসে কিন্তু লেখা নেই, অর্থাৎ রিয়াকশানস কী হতে পারে কার্বোক্যাটায়নের সেটা জেনারেলি সিলেবাসে নেই। সো ইফ ইউ উইশ ইউ ক্যান স্কিপ দিস, তবে একটু শুনে রাখলে বোধহয় বেটার। এই মুহূর্তে সেটা সিলেবাসে নেই, পরে সিলেবাসে চলে আসতেই পারে, অ্যান্ড
দেন তখন পড়তে হবে। কিন্তু কেউ যদি এখন স্ট্রিক্টলি সিলেবাস অ্যাডিহার করতে চাও তাহলে এই জিনিসটা এখন আমাদের সিলেবাসে কিন্তু নেই। তো কার্বোক্যাটায়নের ফেট কী হতে পারে? কার্বোক্যাটায়ন ইজ বেসিক্যালি অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, দেয়ারফর ইটস অ্যান ইলেকট্রোফাইল। তো যদি নিউক্লিওফাইলকে পায় তো তার সাথে রিয়াকশান করে ফেলবে। যেমন আমাদের একটা অবজারভেশন আছে যে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলকে যদি হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে শেক করা যায়, HCl দিয়ে যদি শেক করো তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড তৈরি হয়। ইনফ্যাক্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড না বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডই বলা ভালো, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে দিয়ে যদি শেক করো তাহলে সে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড হয়ে যায়। তার মানে এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। OH বেরোচ্ছে, ক্লোরিন ঢুকছে, ক্লোরিন Cl মাইনাস হিসেবে ঢুকবে, তার মানে এখানটায় নিউক্লিওফাইল ঢুকছে এবং আরেকটা লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, অ্যালিফ্যাটিক কার্বনের উপরে হচ্ছে, এবং এই রিয়াকশানটা ইউনিমলিকিউলার, সেই জন্য এটাকে আমরা বলি SN1 সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকিউলার। সো প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে টারশিয়ারি বিউটানলের মধ্যে HCl এর রিয়াকশান, টারশিয়ারি বিউটানল বেস, HCl অ্যাসিড, অ্যাসিড বেস রিয়াকশান হলো, টারশিয়ারি বিউটানলের কনজুগেট অ্যাসিড আমরা পেলাম এবং ক্লোরাইড মাইনাস বেরিয়ে এলো। নর্মালি OH মাইনাসটা ব্যাড লিভিং গ্রুপ বিকজ ইট ইজ এ স্ট্রং বেস। হাউএভার OH এর যদি আমরা প্রোটনেট করে দিই তাহলে লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে ওয়াটার। CO বন্ডের বন্ড স্ট্রেংথ অনেক কমে গেছে কারণ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে এসছে, ফলে বন্ডটা অনেক ভালনারেবল হয়ে গেছে। নাও the water molecule can leave, therefore water is a better living group than hydroxide, and water leave করে গেলে কার্বোক্যাটায়নকে ফেলে রেখে দিয়ে যাবে, এই কার্বোক্যাটায়ন ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করবে এবং একটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কম্বিনেশনের মাধ্যমে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ প্রোটনেশন, টারশিয়ারি বিউটানল is acting as a base. Second step is loss of water, generation of the carbocation, this breaks the CO bond, heterolytic cleavage. Third step is formation of the CCl bond which leads to the formation of our organohalide. This is the nucleophilic capture of the electrophilic carbocation where chloride ion is the nucleophile. কেন OH প্রথমে বেরোচ্ছে না, কেন তার জন্য প্রোটনেশন করতে হচ্ছে, এগুলো আমরা এখন ডিসকাস করব না, এগুলো আমরা সেমিস্টার 2তে যখন আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এলিমিনেশন এইসব গল্পগুলো থাকবে এবং আমরা লিভিং গ্রুপ এবিলিটি নিয়ে সচেতন হব এবং তার সাথে বেসিসিটিকে কোরিলেট করতে পারবো, তখন আমরা এই কথাগুলো নিয়ে ডিসকাশনে যাব। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যেখানে তুমি কার্বোক্যাটায়নের ফেটটা হচ্ছে ক্যাপচার বাই এ নিউক্লিওফাইল, মানে এখানটায় আমরা যেরকম দেখলাম Cl মাইনাস দিয়ে ক্যাপচার্ড হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল অ্যালকোহলের প্রোটনেশনের মাধ্যমে। কার্বন কার্বন ডাবল বন্ডে প্রোটনেশন করলে তো হয় আমাদের কার্বোক্যাটায়ন, তাহলে সেই কার্বোক্যাটায়নও নিউক্লিওফাইল যদি থাকে তাহলে ক্যাপচার্ড হতে পারে। যেমন কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে যদি আমরা অ্যাসিড ক্যাটালিস্ট দিই এবং ওয়াটার দিয়ে হিট করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। দিস ইজ দি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। দেখো বাঁ দিকে আছে অ্যালকিন, ডান দিকে আছে অ্যালকোহল। এই কার্বন কার্বন ডাবল বন্ডের এই পজিশনে হাইড্রোজেন আর এই পজিশনে তুমি H আর OH অ্যাড করেছো, তার মানে বেসিক্যালি জল অ্যাড করেছো, সেই জন্য একে বলা হয় হাইড্রেশন, অ্যালকিনের হাইড্রেশন। আর অ্যাসিডটা ক্যাটালিটিক লাগে কারণ রিয়াকশান মেকানিজমের শেষে অ্যাসিড যতটুকুনি তুমি প্রথমে কনজিউম করেছো সেটা ফিরে আসে, তাই একে বলা হয় অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। রিয়াকশানটা অ্যাডিশন রিয়াকশান এবং যেহেতু রিয়াকশানের শুরুতে কার্বন কার্বন ডাবল বন্ডে একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়, ইলেকট্রোফাইল অ্যাড হয়, H+ অ্যাড হয়, এবং আমরা এখানে এই দিকের কার্বনটাতে প্রোটনেশন করলাম, তাহলে এই কার্বনটার মাথায় প্লাস চার্জ এলো এবং এই প্লাস চার্জটাকে ঘুরিয়ে আমরা যদি আমাদের ছবির মতো করে আঁকতে চাই তাহলে কার্বোক্যাটায়নটাকে ঘুরিয়ে আঁকলাম যাতে আমার প্লাস চার্জ কার্বনটা বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়। এবার ওয়াটার যদি নিউক্লিওফিলিক অ্যাটাক করে তাহলে আমরা এখানে একটা প্রোটনেটেড অ্যালকোহল পাবো এবং এই প্রোটনেটেড অ্যালকোহলটা H+কে ছেড়ে দেবে যেখানে বেস হিসেবে কাজ করবে ওয়াটার এবং আমরা আমাদের ডিজায়ার্ড অ্যালকোহলটা পেয়ে যাব। তার মানে খেয়াল করো আমরা প্রথমে এখানটায় একটা H+ কনজিউম করেছিলাম, আবার এখানে একটা H+ আমাদের বেরিয়ে এলো। সো দিস ইজ ট্রুলি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। এখানে আমরা H2SO4 ইউজ না করে এখানটায় H3O+ ইউজ করা যেতে পারে। উই ক্যান অলসো ডু দি রিয়াকশান উইথ দি স্পিসিস। আমরা যদি এই স্পিসিসটাকে এখানে অ্যাসিড হিসেবে ব্যবহার করি, যে আমরা ভাবতে পারি যে সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে দেওয়া মানে বেসিক্যালি H3O+ তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই প্রোটনেশনটা আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে না করে এই H3O+ দিয়েও করতে পারতাম, সেক্ষেত্রেও একটা H+ কনজিউম করতে এবং এখানে বাইসালফেট তৈরি না হয়ে এখানে ওয়াটার তৈরি হতো। মেক্স নো ডিফারেন্স as far as the representation is concerned. সিমেন্টিক্যালি হয়তো এটা আইডিয়ালি H2SO4 না দিয়ে H3O+ দেওয়া উচিত ছিল, কারণ H2SO4 মিডিয়ামে আনডিসোসিয়েটেড অবস্থায় থাকতে পারে না, ওয়াটারে দিলে সেটা পুরোটাই H3O+ এবং HSO4- থাকবে।
সো কেউ যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে বলতে চাইলে বলা উচিত যে H3O+ কাজ করছে, বাট আমাদের এই সেমিস্টারের এই লেভেলে এই রিপ্রেজেন্টেশনটা ঠিক আছে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা যখন অ্যাসিড বেস পড়বো তখন আমরা এখানে আর H2SO4 ইউজ করবো না, তখন আমরা এখানে H3O+ ব্যবহার করব। ওকে, সো প্রথমটায় কার্বন কার্বন ডাবল বন্ড ভাঙছে, কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, OH বন্ড ভাঙছে। সেকেন্ড স্টেপ যেটা নিউক্লিওফিলিক ক্যাপচার, সেখানে অক্সিজেন কার্বন বন্ড তৈরি হচ্ছে। থার্ড স্টেপটাতে অক্সিজেন হাইড্রোজেন বন্ড ভাঙছে, আরেকটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, দ্যাটস আ ডিপ্রোটনেশন স্টেপ। আচ্ছা, আরেকটা যেটা ফেট হতে পারে সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের পাশের কার্বন থেকে যদি আমরা একটা প্রোটনকে রিমুভ করি এবং তার ফলে মাল্টিপল বন্ড তৈরি হয়। তো সেটার একটা এক্সাম্পল হলো আমাদের 2-বিউটানল, তাকে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করা হয় তাহলে সেখানে অ্যালকিন তৈরি হয় এবং সেখানে বিউট-2ইন তৈরি হয়, উইচ ইজ দি ই আইসোমার। অ্যান্ড এখানে আমরা জল লুজ করছি, সো ইট ইজ এ ডিহাইড্রেশন রিয়াকশান। এর মেকানিজমটা হচ্ছে আগেরটা ঠিক উল্টো। আগেরটায় অ্যালকোহল ফাইনাল প্রোডাক্ট ছিল, এখানে আমাদের অ্যালকোহল হচ্ছে ইনিশিয়ালি স্টার্টিং মেটেরিয়াল, তো সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশান। এখানে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করছি, জল নেই, তার ফলে আমরা প্রোটন সোর্স হিসেবে কিন্তু H2SO4কেই দেখাতে বাধ্য। তো প্রোটনেশন হওয়ার পরে কনজুগেট অ্যাসিড অফ দি অ্যালকোহল হলো, অর্থাৎ এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড তৈরি হলো আর এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড ভাঙলো। এবার এখানে CO যে বন্ডটা আছে হেটেরোলাইটিক ক্লিভেজ হবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হলো। মিডিয়ামে কিন্তু জল বেশি নেই, একটা জল বেরিয়ে এসছে এখান থেকে, কিন্তু সেই জল অলরেডি H2SO4 তাকে H3O+ করে দিয়েছে এবং মিডিয়ামে H2SO4টাই বেশি আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তার ফলে মিডিয়ামে জল বেশি নেই। যদি জল প্রচুর বেশি থাকতো তাহলে জল এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে ফেলতো। কিন্তু এখানে হয় HSO4- না হলে ওয়াটার, যেহেতু কনসেন্ট্রেশন অফ দি ওয়াটার কম আছে, ওর নিউক্লিওফিলিসিটি কম আছে, এই ইনস্টেড অফ অ্যাটাকিং দিস কার্বন অ্যাজ এ নিউক্লিওফাইল, এটা না করে যদি এটা করে তাহলে এইদিকে চলে যাবে। এই যে পাশের কার্বনটা, এই কার্বনটাকে যদি আমরা আলফা বলি তাহলে এটা বিটা কার্বন থেকে একটা প্রোটন খেয়ে নিয়ে H3O+ হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড রিজেনারেটেড হবে, অর্থাৎ এখানে CH বন্ড ভাঙলো, এখানে OH বন্ড তৈরি হলো আর CC পাই বন্ড তৈরি হলো। তার মানে এটা হলো বেসিক্যালি ডিহাইড্রেশন অফ অ্যালকিন, এবং এটা করা হচ্ছে অ্যানহাইড্রাস বা কনসেন্ট্রেটেড অ্যাসিডে, কারণ ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। কাজে আমি যদি এই রিয়াকশানটার মধ্যে ডাইলিউট অ্যাসিড ব্যবহার করি তো লা-শাতেলিয়ারের থিওরি অনুযায়ী এই ইকুইলিব্রিয়ামটা এই দিকে চলে যাবে। এটাকে যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম ভাবি, তার কারণ ঠিক তার আগেই আমরা দেখেছি যে হাইড্রেশন অফ অ্যালকিনটা হচ্ছে অ্যালকিনের মধ্যে ডাইলিউট অ্যাসিড দিলে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হয়। তাহলে আমরা একটা ইকুইলিব্রিয়ামের কথা ভাবতে পারি যে যার একদিকে থাকবে অ্যালকিন প্লাস ওয়াটার আর আরেক দিকে থাকবে হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে অ্যালকোহল হচ্ছে যদি ওয়াটার যদি রিয়াক্ট্যান্ট হয় এবং তার মধ্যে আমি যদি প্রচুর পরিমাণে জল দিই, তাহলে লা-শাতেলিয়ারের প্রিন্সিপাল অনুযায়ী ওয়াটারের কনসেন্ট্রেশনকে ইকুইলিব্রিয়ামে কমানোর জন্য সেটা অ্যালকোহলের দিকে চলে যাবে। আর যদি আমার উদ্দেশ্য থাকে অ্যালকোহল থেকে জল বার করা, অর্থাৎ ডিহাইড্রেশন, তাহলে জলের কনসেন্ট্রেশন আমাকে যতটা পারি কম রাখতে হবে, কনসেন্ট্রেটেড অ্যাসিড ব্যবহার করতে হবে। সেই জন্য কার্বন কার্বন ডাবল বন্ডের যখন হাইড্রেশন করার দরকার হয় তখন ডাইলিউট অ্যাসিড দিয়ে রিয়াকশানটা করা হয়, আর যখন কার্বন কার্বন ডাবল বন্ড যখন অ্যালকোহল থেকে ডিহাইড্রেট করে কার্বন কার্বন ডাবল বন্ড বানানোর গল্পটা থাকে তখন আমরা কনসেন্ট্রেটেড অ্যাসিড ব্যবহার করি। কারণ হাইড্রেশন রিয়াকশানের ক্ষেত্রে ওয়াটার ইজ দ্য রিয়াক্ট্যান্ট, I want the reaction to go forward, therefore I use excess water. আর ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের ক্ষেত্রে ওয়াটার ইজ দ্য প্রোডাক্ট, আমি চাই রিয়াকশানটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাক, তাহলে আমরা রিয়াকশানটাকে ড্রাইভ করানোর জন্য যতটা পারি কম ওয়াটার রাখবো মিডিয়ামে, কারণ ওয়াটার যদি বেশি থাকে তাহলে প্রোডাক্টের দিকে যেতে চাইবে না। তো এই রিয়াকশানটাও এটা বেসিক্যালি একটা এলিমিনেশন রিয়াকশান, কারণ এখানে আমরা অ্যাডিশন বলতে পারি। এটা অ্যাডিশন কারণ এখানে H আর OH অ্যাড হচ্ছে, এখানে H আর OH বেরিয়ে যাচ্ছে, সো স্মল মলিকুলার এলিমিনেশন হচ্ছে। এটা ইনফ্যাক্ট এটা একটা E1 রিয়াকশান, এলিমিনেশন ইউনিমলিকুলার অ্যান্ড ডিহাইড্রেশন অফ অ্যালকোহল টু গিভ ইউ দি অ্যালকিন। তো মেকানিজমটাকে স্টাডি করে দেখো যে ফার্স্ট স্টেপটা প্রোটনেশন, কোন বন্ডটা ভাঙলো কোন বন্ডটা তৈরি হলো। সেকেন্ড স্টেপটা ইজ লস অফ ওয়াটার, কোন বন্ডটা ভাঙলো। থার্ড স্টেপটা হচ্ছে
ডিপ্রোটনেশন, কোন বন্ডটা ভাঙলো, কোন বন্ডটা তৈরি হলো, সেগুলো যদি একবার করে সার্ভে করে নিই তাহলে আমাদের মেকানিজমটা বুঝতে সুবিধা হবে। তারপরের যে এক্সাম্পল সেটা হচ্ছে বেঞ্জিন রিংয়ের সাথে ব্রোমিন ফেরিক ব্রোমাইডের রিয়াকশান, এবং সেখানে আমরা ব্রোমোবেঞ্জিন পাচ্ছি এবং HBr তৈরি হচ্ছে। এখানে ব্রোমিন যেটা ঢুকছে যেটা Br+ হিসেবে ঢুকছে এবং এইচটা H+ হিসেবে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেমন এখানে জল বেরিয়ে যাচ্ছিল, ওয়াটার ইজ ইটসেলফ আ নিউক্লিওফাইল, ওয়াটার ক্যান অ্যাটাক দিস ওয়ান, এখানে অ্যাটাক করতে পারে, কিন্তু যেহেতু এখানে আমরা HCl দিয়ে রিয়াকশন করছি তাই ক্লোরাইড মাইনাসের কনসেন্ট্রেশন বেশি আছে এবং দ্যাট ইজ দ্য ডিজায়ার্ড নিউক্লিওফাইল হিয়ার, সো ও ডমিনেট করবে ওয়াটারের রেসপেক্টে। অ্যান্ড ক্লোরাইড মাইনাস is a nucleophile, water is also a potentially nucleophile, which means যে আমরা এখানে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখছি। এখানে কিন্তু উল্টো, এখানে H+ বেরোচ্ছে, Br+ ঢুকছে, সো ইটস অ্যান অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক রিংয়ের ওপর হচ্ছে তাই অ্যারোমেটিক, এবং ইলেকট্রোফাইল একটা ইলেকট্রোফাইল আরেকটাকে রিপ্লেস করছে তাই ইলেকট্রোফিলিক। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফাইল কী করে তৈরি হবে? ব্রোমিন তো আর Br+, Br- নর্মালি ভাঙে না, যদি না আমরা তাকে ভাঙতে আগ্রহ দিই বা উৎসাহ দিই। তো সেটার উৎসাহটা দেয় হচ্ছে এই ফেরিক ব্রোমাইড, যেটা একটা লুইস অ্যাসিড। তো এই ব্রোমিনের সাথে রিয়াকশান করে সেটা Br+ তৈরি করে এবং FeBr4- হিসেবে এক্সিস্ট করে। এই Br+টা এই কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে রিয়াকশান করে এবং করার পর সেখানে একটা এই কার্বনটার উপরে কার্বন ব্রোমিন বন্ড তৈরি হলো, তার মানে এই পাই বন্ডটা ভেঙে গেল, এখানে একটা প্লাস চার্জ এলো, হুইচ ইজ অবভিয়াসলি রেজোন্যান্স স্টেবিলাইজড। তুমি এখানে ঘোরাতে পারো, এখানে প্লাস চার্জ আসবে, এখানে আসবে, এখানে আসবে। এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলে থাকি সিগমা কমপ্লেক্স বা অ্যারেনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট। এটা নন অ্যারোমেটিক, বিকজ বেঞ্জিনের অ্যারোমেটিসিটি এখানে নষ্ট হয়ে গেছে, বিকজ এখানে একটা sp3 কার্বন ঢুকে গেছে। সো ওর সবসময় একটা চেষ্টা থাকে যে কোনোভাবে যদি 6 ইলেকট্রনের কনজুগেশনটাকে ফিরিয়ে আনা যায়, সাইক্লিক কনজুগেশনটাকে ফিরিয়ে আনা যায়, অর্থাৎ অ্যারোমেটিসিটি রিগেন করা যায়। তার জন্য যদি এই প্রোটনটা লুজ করে, অর্থাৎ ঠিক যেটা এইখানে যেটা হয়েছিল যে বিটা কার্বনটা থেকে একটা প্রোটন বেরিয়ে যাচ্ছিলো, তাহলে এটা যদি আলফা কার্বন হয়, এটা তাহলে বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে যদি প্রোটন লুজ করতে পারে তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে, এবং এটা স্পেশাল কার্বন কার্বন ডাবল বন্ড, বিকজ দ্যাট ইজ এ পার্ট অফ দি অ্যারোমেটিক সিস্টেম। তো Br- এখান থেকে প্রোটন খেলো এবং কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হলো, ব্রোমোবেঞ্জিন তৈরি হলো, HBr এখানে বেরিয়ে এসছে। সো প্রথম স্টেপ হচ্ছে addition of the electrophile, generation of the carbocation, and second step হচ্ছে deprotonation, where bromide is acting as a base. ফাইনালি কার্বোক্যাটায়নের যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়নরা আমরা জানি যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ অলসো মোর স্টেবল দ্যান প্রাইমারি ইন জেনারেল। যদি না কোনো ওই রিং স্ট্রেন হ্যান ত্যান এই সমস্ত কোনো এক্সট্রেনিউয়াস সার্কামস্ট্যান্স তৈরি হয়, তাহলে এই স্টেবিলিটি অর্ডারটা আমরা এক্সপেক্ট করতে পারি। তো কার্বোক্যাটায়নদের এরকম একটা টেন্ডেন্সি থাকে, which is kind of unfortunate, but it's part of our life. Synthetic organic chemistry অনেক সময় they are plagued by কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। অনেক সময় এটা নুইসেন্স হয়ে যায়, আবার অনেক সময় এটাকে টু আওয়ার অ্যাডভান্টেজ আমরা ইউজও করতে পারি। একটা এক্সাম্পল দেখা যাক যেখানে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে আমরা অলরেডি দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে নিউক্লিওফিলিক ক্যাপচার, আর একটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, দ্যাট ইজ দি লস অফ এ প্রোটন ফ্রম অ্যাডজেসেন্ট কার্বন টু ফর্ম আ কার্বন কার্বন ডাবল বন্ড। ফাইনালি রিঅ্যারেঞ্জমেন্ট, নিওপেন্টাইল আয়োডাইড, এর মধ্যে আমরা সিলভার নাইট্রেট দিয়েছি এবং সেটাকে জল দিয়ে যদি হিট করো, বেশ অনেকক্ষণ হিট করার পরে আমরা প্রোডাক্টকে যদি অ্যানালিসিস করি তাহলে আমরা দেখবো সেখানে তৈরি হয়েছে টারশিয়ারি অ্যামাইল অ্যালকোহল। আমাদের নর্মাল এক্সপেকটেশন অনুযায়ী এইখান থেকে আই বেরিয়ে গিয়ে আইটা I- হিসেবে বেরোতে পারে, আর ওয়াটার যদি অ্যাটাক করে তাহলে এখানে ফাইনালি OH হওয়ার কথা, কিন্তু সেটা হওয়া উচিত এই কার্বনটাতে, এই প্রাইমারি কার্বনটাতে। আমাদের এখানে আমরা প্রাইমারি কোনো অ্যালকোহল কিন্তু পাচ্ছি না, আমরা টারশিয়ারি অ্যালকোহল পাচ্ছি। এবং মোর ইম্পর্টেন্টলি আমার যে স্টার্টিং মেটেরিয়াল তাতে কার্বন স্কেলিটনটা এরকম ছিল, এখানে একটা টারশিয়ারি, এখানে একটা কোনো টারশিয়ারি কার্বন আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো টারশিয়ারি কার্বন নেই, এগুলো সব CH3 রয়েছে, এখানে একটা CH2 রয়েছে, তার মানে এগুলো সব প্রাইমারি সেন্টার, আর এটা কোয়াটার্নারি সেন্টার। এটা কোয়াটার্নারি সেন্টার, কিন্তু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যখন গেছে তখন দিস ইজ আ টারশিয়ারি সেন্টার, all these are primary centers, all these are primary centers and this one is a secondary center. তার মানে একটা নতুন টারশিয়ারি কার্বন অ্যাজ ইফ জেনারেটেড হয়েছে, কোয়াটার্নারি কার্বনটা ডিসঅ্যাপিয়ার করে গেছে এবং একটা সেকেন্ডারি কার্বন তৈরি হয়েছে। তা এইখান থেকে এইখানে এই জিনিসটা
এটা কীভাবে হলো? এটা একমাত্র হতে পারে যদি এই তিনটে কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনকে আমরা এখান থেকে ভেঙে এই জায়গায় নিয়ে চলে যাই। অর্থাৎ কার্বনের স্কেলিটনটা যদি একটা স্ট্রাকচারাল রিঅর্গানাইজেশনের মধ্যে দিয়ে যায়, এবং সেটাকে আমরা বলে থাকি স্কেলিটাল রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি কার্বন স্কেলিটন। তো আমরা কার্বনটাকে সব হাইড্রোজেন ছাড়িয়ে তার কঙ্কালটাকে দেখছি, তার স্কেলিটনটাকে দেখছি। এই স্কেলিটনটা দেখেই আমরা বুঝতে পারছি যে এইটা থেকে এইটা একমাত্র পসিবল যদি এই তিনটে কার্বনের মধ্যে কেউ এখান থেকে ঝাঁপ মেরে এদিকে চলে যায়। তো মারবে কেন ঝাঁপ মারবে এই জন্য যে মোর স্টেবল হতে পারছে। দেখো আয়োডিন সিলভারের সঙ্গে কোঅর্ডিনেট করলো, মানে লুইস অ্যাসিড লুইস বেস অ্যাডাক্ট তৈরি হলো। সিলভার তো হ্যালোফাইল, ও হ্যালোজেনকে পছন্দ করে, এবং তার ফলে আয়োডিনের মাথায় প্লাস চার্জ চলে এলো। ঠিক যেরকম এইখানে তুমি প্রোটনেশন করেছিলে এবং OH2 হয়ে যাওয়ার পর হেটেরোলাইসিস হয়েছিল, এখানেও তাই হবে। সিলভার প্লাস আয়োডিনকে ধরে নিয়েছে, আয়োডিনের মাথায় প্লাস চার্জ এসে গেছে, তো এই বন্ড যাবে ভেঙে। এই বন্ডটা ভেঙে দাও। যদি ভেঙে দাও, এই বন্ডটাকে আমরা ভেঙে দিই, তাহলে এবার এখান থেকে সিলভার আয়োডাইড বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানটায় তৈরি হলো প্লাস চার্জ। তো যদি প্লাস চার্জ এখানে তৈরি হয়, এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। প্রাইমারি কার্বোক্যাটায়নস আর নট ভেরি স্টেবল। তো যেটা হবে, পাশের থেকে এই একটা যে কোনো কার্বন কার্বন বন্ড ভেঙে এই মিথাইলটা, ধরো এই মিথাইলটাই, অন্য দুটোও হতে পারে, তার যে সিসি বন্ডের যে বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা আছে সেটাকে নিয়ে ওর ওপর শিফট হয়ে গেল। তার মানে এখানে সিসি বন্ডের ইলেকট্রনটা কিন্তু মিথাইল নিয়ে গেল, তার ফলে এই কার্বনটার সঙ্গে একটা সিসি বন্ড তৈরি হলো, এই বন্ডটা। আর যেখান থেকে বেরিয়ে এসছে সেই কার্বনটার থেকে কিন্তু ও ইলেকট্রন পেয়ারটা নিয়ে বেরিয়েছে, তার ফলে এই কার্বনটার উপরে প্লাস চার্জ চলে এলো, এবং ঘটনাচক্রে এটা টার্সিয়ারি। তাহলে এই শিফটটা কিন্তু এক্সট্রিমলি ফেভারেবল হবে, এবং এটা আমরা বলি মাইগ্রেশন অফ মিথাইল গ্রুপ। এই সিসি বন্ডের 1-2 মাইগ্রেশন ইজ এক্সট্রিমলি কমন ইন অর্গ্যানিক কেমিস্ট্রি, পার্টিকুলারলি সো যদি সেটা রিলেটিভলি লেস স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারে। যেখান থেকে মাইগ্রেশনটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলি মাইগ্রেশন অরিজিন, যেখানটায় গিয়ে শেষ হলো সেটা হচ্ছে মাইগ্রেশন টার্মিনাস, আর মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে যে মাইগ্রেট করছে। তাহলে আমাদের CH3 হচ্ছে এখানে মাইগ্রেটিং গ্রুপ। এবার মিডিয়ামে তুমি জল রেখেছিলে, কারণ তুমি সিলভার প্লাসের সাথে জলও দিয়েছিলে। নাইট্রেট একটা অ্যানায়ন আছে, কিন্তু নাইট্রেট ইজ রেজোন্যান্স স্টেবিলাইজ, তার ফলে তার ইলেকট্রন পেয়ার ডোনেট করার ক্ষমতা খুব কম, কিন্তু ওয়াটারের অক্সিজেনের উপরে তো লোন পেয়ার রয়েছে। তাহলে এবার এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। এবার এখানে এটা বেসিক্যালি এটা একটা ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আমি যদি এই মিথাইলকে আবার এখান থেকে এখানে ফেরত দিয়ে দিই, তাহলে আমি আবার এইখানটায় ফেরত চলে যেতে পারি। কিন্তু ইকুইলিব্রিয়ামে যেহেতু টার্সিয়ারি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল প্রাইমারি কার্বোক্যাটায়নের তুলনায়, তাহলে ইকুইলিব্রিয়ামে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক কম থাকবে। তার ফলে ওয়াটার প্রেফারেন্সিয়ালি মোর অ্যাবান্ডান্ট টার্সিয়ারি কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে একটা প্রোটনেটেড অ্যালকোহল, যেটার থেকে একটা প্রোটন লস হওয়ার পর, ডিপ্রোটনেশন হওয়ার পর আমরা আমাদের করেসপন্ডিং টার্সিয়ারি অ্যামাইল অ্যালকোহলটাকে পেয়ে যাব, এবং অ্যাসিডটা রিজেনারেট করে যাবে। সো দিস ইজ এগেন an example where carbocation is generated by the heterolysis of the CX bond. That carbocation, instead of suffering the nucleophilic attack, first undergoes a rearrangement, and then the rearranged carbocation undergoes a nucleophilic attack. এবং এই রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু মাল্টিপল রিঅ্যারেঞ্জমেন্ট পরপর হতে পারে। রিঅ্যারেঞ্জমেন্টের মোটিভেশন হিসেবে আমরা সবসময় দেখছি যে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। যেমন আমরা এই জায়গাটা একটা সাইক্লোবিউটাইল ডেরিভেটিভ নিয়েছি, কিন্তু আমাদের প্রোডাক্টে দেখো সেখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড হয়েছে, তার মানে এখানে অ্যালকোহল ছিল, সেখান থেকে অ্যালকিন হয়েছে। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হতেই পারে, কিন্তু সেখানে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার কী করে বুঝছি? যে আমরা এই জায়গাটাতে 5 মেম্বার রিং পেয়েছি, এখানে 4 মেম্বার রিং ছিল, এবং যেহেতু এখানে আমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি, তাই একটা সেকেন্ডারি আরেকটা অ্যালকোহলও তৈরি হয়েছে। আমার টার্সিয়ারি অ্যালকোহল থেকে শুরু করেছিলাম, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট এগেন ফিচার্স আ 5 মেম্বার রিং, যেটা আমার এখানে কিন্তু ছিল না। তাহলে এটাও একটা রিঅ্যারেঞ্জড অ্যালকোহল। তো এটা কী করে হলো? প্রথমে অ্যাসিড দিয়েছে, অ্যালকোহল আছে, তাহলে ফার্স্টে প্রোটনেশন করব, এবং এখানে আমি H3O+ ইউজ করছি। প্রোটনেশনের পর আমরা এখানে CO বন্ডটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কার্বোক্যাটায়ন হলো। এটা টার্সিয়ারি, কিন্তু এখানে 4 মেম্বার রিং আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেল স্ট্রেনে ভুগছে। এটা SP3
অতএব এটার হওয়া উচিত ছিল 109 কিন্তু পাচ্ছে মাত্র 90, তাহলে ওর অ্যাঙ্গেল স্ট্রেন আছে। এর অ্যাঙ্গেল স্ট্রেন থেকে মুক্তির উপায় কী? অ্যাঙ্গেল স্ট্রেন থেকে মুক্তির উপায় হচ্ছে এই সিসি বন্ডটার ইলেকট্রন পেয়ারকে শিফট করিয়ে পাশের কার্বোক্যাটায়নে দিয়ে দাও। এখানে তো একটা অ্যাকসেপ্টার গ্রুপ রয়েছে। অ্যাকসেপ্টার মানে আমি বলতে চাইছি যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, কারণ এর মাথায় প্লাস চার্জ আছে। তো সিসি বন্ডকে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে এই সিসি বন্ড ভেঙে গেল, এখানে সিসি বন্ড তৈরি হলো, তাহলে মানে সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে লেখা যায় তাহলে এই জিনিসটা হবে। এই ধরনের রিং এক্সপ্যানশনের সময় মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে একটা সিসি বন্ড, এবং এটাকে ভালো করে বুঝতে গেলে আমরা যদি এটাকে নাম্বারিং করে দিই, এটাকে যদি 1 নাম্বার দিই, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5, তার মানে 2 আর 5-এর মধ্যে বন্ডটা ভেঙে গেল, 5 আর 1-এর মধ্যে বন্ডটা তৈরি হলো। আর 2 আর 5-এর মধ্যে বন্ড ভেঙে যেহেতু 5 1-এর সঙ্গে বন্ড করেছে, তাহলে 2-এর মাথায় প্লাস চার্জ আসবে, তাহলে 2-এর মাথায় প্লাস চার্জ এসছে। এটা টার্সিয়ারি, এটা সেকেন্ডারি, কিন্তু সেকেন্ডারি হলেও রিং স্ট্রেন নেই, তার ফলে এটা তৈরি হয়েছে। এবার একে যদি জল অ্যাটাক করে তাহলে আমরা এই অ্যালকোহলটা পেয়ে যাব আফটার ডিপ্রোটনেশন। আবার এরকম হতে পারে যে এই সিস্টেমটা সেকেন্ডারি, এর কিন্তু হাতে অপশান আছে আরও বেটার সিচুয়েশানে যাওয়ার, আরও স্টেবিলিটি পাওয়ার। সেটা কি? পাশের কার্বন থেকে যদি মিথাইলকে শিফট করিয়ে দাও, তাহলে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। আর টার্সিয়ারি কার্বোক্যাটায়নের এই যে প্রোটনটা আছে সেটাকে ওয়াটার খেয়ে নিলে আমরা এখানটায় কার্বন কার্বন ডাবল বন্ড পাবো। হ্যাঁ, অবভিয়াসলি ওয়াটার এখানে অ্যাটাক করতে পারতো, সেখানে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হতে পারতো, কেন হচ্ছে না, বা হলেও সেটা আলটিমেটলি কেন অ্যালকিনে যাচ্ছে, এই অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু সেটা এই মুহূর্তে আমরা অ্যান্সার করার মতো জায়গায় নেই। যখন আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়ব ইন ট্যান্ডেম উইথ আমাদের নলেজ ইন SN1 E1, তখনই আমরা এই ধরনের কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবো। এই মুহূর্তে আমরা এই কোশ্চেনগুলো হ্যান্ডেল করতে ইকুইপড নই। বাট এইগুলো দেখানো হচ্ছে এই জন্য যে কার্বোক্যাটায়নদের ফেট হচ্ছে এইটা, বাট অ্যাজ আই হ্যাভ সেড এই ফেট জিনিসটা সিলেবাসে নেই। সো ইফ ইউ উইশ ইউ ক্যান স্কিপ দ্যাট। আমরা এই যে সিকোয়েন্সটা, সেখানে কি কি ঘটনা ঘটছে সেগুলোকে বলা হয়েছে। যদি পুরো মেকানিজমটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাহলে আমাদের অ্যাটলিস্ট এই প্রিলিমিনারি লেভেলে প্রতিটি স্টেপে কোন বন্ড ভাঙছে এবং কোন বন্ড তৈরি হচ্ছে এইটা একটু দেখা দরকার। তাহলে আমাদের এই লাস্ট এক্সাম্পল থেকে টেক হোম লেসনটা কি? যে কার্বোক্যাটায়নরা রিঅ্যারেঞ্জ করতে পারে এবং রিঅ্যারেঞ্জ করে থাকে, অ্যালকিল গ্রুপস বা হাইড্রোজেন্স বা কার্বন কার্বন বন্ড শিফট করিয়ে তারা নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করে থাকে এবং মোর স্টেবল কার্বোক্যাটায়নে যেতে পারে, যার ফলে আমরা আনএক্সপেক্টেড রেজাল্টস পেতে পারি। যেমন এখানে সাইক্লোবিউটাইল গ্রুপটা নেই, আমার প্রোডাক্ট যে দুটো জিনিস পেয়েছি তার মধ্যে সব 5 কার্বন সাইকেলস চলে এসছে। সো দ্যাটস ইট। কার্বোক্যাটায়ন নিয়ে আমাদের ডিসকাশন এখানেই শেষ হলো। In the next class we will study carbanions. I thank you for your patience and I will be seeing you in the next one.